চিলড্রেন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা স্কুল থেকে একটা কোশ্চেন পেপার পেয়ে গেছো। সেই কোশ্চেন পেপারটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক একটা প্রশ্নপত্র, এবং এই প্রশ্নপত্রটা তোমরা হাতে পাওয়ার পর নিশ্চয়ই দেখেছো সম্পূর্ণ প্রশ্ন কিন্তু এমসিকিউ প্যাটার্নের হয়েছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। অনেকগুলো অপশান দেওয়া থাকছে, তোমাকে সেই সঠিকটা বেছে নিয়ে টিক মার্কিং করতে হবে। তোমাদের গোল রাউন্ড করতে হবে, এখানে তোমাদের টিক মার্কিংয়ে কোনো ব্যাপার নেই। আর এই কোশ্চেন পেপারের উপরে প্রত্যেকেই তোমরা নামটা সুন্দর করে গুছিয়ে লিখবে, নিজের স্কুলের নাম লিখবে, নিজের রোল নাম্বার অবশ্যই লিখবে। আর মনে রাখবে, ম্যাথের ক্ষেত্রে তোমরা রাফ কিন্তু কোশ্চেন পেপারে একদম করবে না, রাফটা করবে অন্য খাতায়। সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু করে নিয়ে সেই আনসারটা বের করে তারপরে তোমরা এই প্রশ্নপত্রে সেটা গোল করছো। আর বলেই দেওয়া হয়েছে সঠিক উত্তরটাকে তোমরা গোল করবে। আর তোমরা নিশ্চয়ই জেনেছো যেটা NAS অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, এদের তরফ থেকে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে। এই এমসিকিউর উপরে তোমরা কতখানি দক্ষ বা তোমরা কতখানি অনেকটা ইমপ্রুভ আছো কি না এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা, সেটা জানার জন্যই কিন্তু এই সার্ভেটা হচ্ছে। তাহলে আমরা কোশ্চেন পেপারটা সলভ করতে চলে আসি। আর এই কোশ্চেন পেপারটা তোমাদের বাংলা, গণিত, EVS পরিবেশের উপরে আছে। তাই প্রত্যেকটা পেপারই আমি সলভ করব এবং বুঝিয়ে দেব, উত্তরগুলোও বলে দেব। কিন্তু ছোট্ট একটা অনুরোধ যে তোমরা কিন্তু আগে বুঝে নেবে, বুঝে নিয়ে এই ভিডিওটা অফ করে তারপরে তোমরা নিজেরা সলভ করবে। তো মাই ডিয়ার চিলড্রেন, তোমরা তাহলে একদম কোশ্চেন পেপারটা খুলে নিয়ে সামনে বসো, আমিও নিয়ে বসছি। এবার আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা বুঝে নাও। কোশ্চেন 1-এ আছে নিচে দেওয়া অংশটি পড়ো। চলো আমরা একটু পড়ে নিই অংশটা কি বলা আছে। বলেছে মানুষই একমাত্র প্রাণী চারদিকের গণ্ডি দিয়ে যে বাধা নয়, মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে, নিজের খাবার নিজে জোটাতে পারে, আর পারে শত্রুর চোখে ধুলো দিয়ে পালাতে। মানুষের না আছে বাঘের মতো বড় বড় থাবা, না আছে গন্ডারের মতো বর্ম, না সাপের মতো বিষদাঁত। সিংহ বা হাতির পাশে মানুষকে মনে হবে তালপাতার সেপাই। তবু সে জলে, স্থলে, আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে। গরম আর ঠান্ডাকে হার মানাতে পারে, গায়ের জোরে কেউ তাকে কাবু করতে পারে না। রেলগাড়ি, জাহাজ, এরোপ্লেন, জামাকাপড়, ঘরবাড়ি, বন্দুক এইসব দিয়ে অন্যান্য জীব জানোয়ারের ওপর সে কি করে, টেক্কা দেয়। অর্থাৎ রেলগাড়ি, জাহাজ, এরোপ্লেন কোনো জন্তু জানোয়ার বানাতে পারে না, একমাত্র মানুষই কিন্তু এসব যেমন যানবাহন বানাতে পারে, পোশাক পরিচ্ছদ তৈরি করতে পারে, বুদ্ধিতেও সে সমস্ত জন্তু জানোয়ারের থেকে কি অনেক বেশি এগিয়ে, তাই বলেছে টেক্কা দেয়। বলবান বাঘের ভরসা শুধু তার নিজের মাংসপেশি, আর সবচেয়ে বুদ্ধিমান শিম্পাঞ্জির ভরসা কেবল তার নিজের হাত পা। কিন্তু মানুষের হাতে থাকে বর্শা কি বন্দুক, আর চোখে থাকে দূরবীন বা অনুবীক্ষণ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্যাসেজটা। এবার দেখি প্যাসেজটা আমরা একটু পড়লাম, পড়ে নিয়ে এবার আমরা প্রশ্নের উত্তরগুলো করব। প্রশ্নগুলোর ঠিক উত্তরটি গোল দাগ দেবে, তোমাকে বলে দিয়েছে। একই কে দিয়েছে, সিংহ বা হাতির পাশে মানুষকে যা মনে হবে, চোখের ধুলো, তালপাতার সেপাই, চারদিকের গণ্ডি না বাঘের থাবা। অবশ্যই তালপাতার সেপাই। তাহলে অপশান বিতে আমরা গোল মার্কিং করছি। ঠিক আছে, চলে এসো পরের প্রশ্নটা। জলে, স্থলে, আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে কে পারে? পাখি, বাঘ, সিংহ, মানুষ। যদিও জানি পাখি জলে, স্থলে, আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে যেতে পারে, তবুও যেহেতু এই প্যাসেজের মধ্যে আমার মানুষের কথা উল্লেখ আছে, তাই আমি মানুষে গোল মার্কিং করছি। কেন করছি দেখো আরেকবার দেখিনি। যেই লাইনটা দেখো এখানে আছে, এখানে দিয়ে দিয়েছে, তবু সে, এই যে লাইনটা, তবু সে জলে, জলে, স্থলে, আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে। এটা মানুষের কথা বলা হয়েছে, তাই আমরা সেটা পড়ে নিয়েই আমরা কি করলাম, আমরা এই ডিকে টিক মার্কিং করছি। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, বলবান বাঘের ভরসা কে? বাঘের ভরসা দূরবীন, বন্দুক, নিজের হাত পা না নিজের মাংসপেশি? আমরা প্যাসেজে পড়েছি নিজের মাংসপেশি, তাহলে আমরা ডিতে গোল করছি। পরের কোশ্চেনটা 4-এ কি দেওয়া আছে, গায়ের জোরে থাকে কাবু করা যায় না। এটা থাকে হবে না, এটা যাকে হবে। কাকে কাবু করা যায় না? গন্ডার, বাঘ, মানুষ, সিংহ। অবশ্যই আমরা জানি কোনটা হবে, যেহেতু আমরা এই প্যাসেজটার মধ্যে পড়েছি যে মানুষকে কাবু করা যায় না, তাই সিতে আমরা গোল করছি।
চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে? হারের বিপরীতার্থক শব্দটি হলো। হার মানে হচ্ছে যে হেরে গেছে, তাহলে হার জিত আমরা সবসময় এটাই বলি। জয়, পরাজয়, জয়ী, এই তিনটের একটাও হবে না। অপশান বিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। হারের বিপরীত জিত। চলে এসো পরের উত্তরে। এটা হচ্ছে ভাগ 2। ওটা প্যাসেজ পড়ে উত্তর করলে, এবার একটা ছবি দেখে উত্তর করবে। নিচে দেওয়া ছবিগুলি দেখো, খুব ভালো করে দেখো। প্রথম ছবিটায় একটা রাখাল বালক, হাতে লাঠি আছে, দুটো ছাগল, একটা ভেড়াকে দেখা যাচ্ছে। কোথায় এসছে না পাহাড়ের কোলে এই ভেড়া এই ছাগল নিয়ে সে চড়াতে এসেছে। সেকেন্ডে কি দেখছি? রাখাল বালক হাসছে, অনেকগুলো ছেলে এসছে, ছাগল দুটোকে দেখা যাচ্ছে, অর্থাৎ সে বন্ধুদের মিথ্যা কথা বলে ডেকে নিয়ে এসেছিল যে পালে নেকড়ে পড়েছে। পরের ছবিতে কি দেখছি? তার সেই মিথ্যেটাই সত্যি হয়ে গেছে, সত্যি সত্যি নেকড়ে এসছে, সে ভয়ে পালাচ্ছে, আর নেকড়ে বাঘটা এই মেষ শাবকগুলোকে তাড়া করেছে। আর লাস্টের ছবিতে কি দেখছি? নেকড়ে বাঘটা একটা মেষ শাবককে খাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার ছবি। এবার আমার ছবি থেকে কি প্রশ্ন দিয়েছে দেখো। নিচের দেওয়া প্রশ্নগুলি ঠিক উত্তরটিতে গোল দাগ দাও। 6 প্রশ্ন করেছে ছবিগুলোতে মাংসাশী প্রাণীটি হলো মানুষ, ছাগল, ভেড়া, নেকড়ে। ছবিতে দেখেছো নেকড়ে, নেকড়েতে গোল করছো। ঠিক আছে, চলে এসো পরেরটাতে। ছবিগুলিতে কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে? ভালো করে ছবি দেখো। এখানে একজনের হাতে, এখানে একজন আর দুজনের হাতে। তাহলে এখানে দুজন, ওখানে একজন, সব মিলিয়ে 3 জন। তাহলে তুমি উত্তরে কি লিখছো? 3 জনের হাতে লাঠি দেখা যাচ্ছে। ছবিগুলোতে বলেছে, তোমাকে কিন্তু বলেনি যে প্রথম ছবিটায় কজনের হাতে বা দ্বিতীয় ছবিটায় কজনের হাতে লাঠি দেখতে পাচ্ছ। ছবিগুলি মানে সব ছবি মিলিয়েই তোমাকে উত্তরটা দিতে হচ্ছে। তাই উত্তরটা হচ্ছে সি, এটা গোল করছো। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে? রাখাল গবাদি পশু চড়াচ্ছিল। কোথায় চড়াচ্ছিল? পাহাড়ের কোলে, নদীর ধারে, গাছের তলায়, ঘন জঙ্গলে। অবশ্যই পাহাড়ের কোলে, ছবির প্রথমেই আমরা দেখেছি। তাহলে এতে আমরা গোল করছি। চলে এসো পরের কোশ্চেনটায়। নেকড়ে আক্রমণ করেছিল কাকে? রাখালকে, ভেড়াকে, ছাগলকে, গরুকে। ছাগলকে না, গরুকে না, রাখালকেও না, ভেড়াকে। মেষ মানে হচ্ছে ভেড়া, ভেড়ার ভালো 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 বাংলাকে বলে মেষ। ঠিক আছে, তাহলে বিতে আমরা গোল করছি। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? ছবিগুলোতে ছাগলের মোট সংখ্যা কটা? একটু ছবিগুলো দেখিনি, 4টে আছে দেখো। প্রথম ছবিতে ছাগলের সংখ্যা 2টো, আর এই দ্বিতীয় ছবিতে ছাগলের সংখ্যা 2টো, আর কোনো ছাগল কিন্তু দুখানা বাকি ছবিতে নেই। তাহলে 4টে ছাগল। তাহলে আমরা কোনটাতে টিক করছি? না, ছাগলের সংখ্যা 4টে, সিতে, যেহেতু ছবিগুলো বলেছে। ক্লিয়ার হলো? এবার আরেকটা তোমাদের প্যাসেজ দিয়েছে, এটা হচ্ছে ভাগ 3। এবার এটা পড়ো। এখানে কি বলেছে? নিচের দেওয়া অংশটি পড়ো। পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু হচ্ছে ক্যাঙ্গারু। তাহলে একটু পড়ে দেখি কি বলেছে। বলেছে কি? ক্যাঙ্গারু পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু। কয়েকশো হাজার বছর আগে এমন ক্যাঙ্গারুও ছিল যাদের আকার হতো ঘোড়ার মতো বড়। এখন ক্যাঙ্গারু প্রধানত অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। কোথায় না? অস্ট্রেলিয়ায়। সেই জন্য অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারু দেশ। তারপরে কি বলেছে? বলেছে এমনকি অস্ট্রেলিয়ার ন্যাশনাল কোর্ট অফ আর্টস এও ক্যাঙ্গারুর ছবি আছে। মা ক্যাঙ্গারুর পেছনে 2টো পা, পায়ের মাঝখানের একটা থলি আছে। এই থলিতে সে তার বাচ্চাকে বহন করে। যতক্ষণ পর্যন্ত না বাচ্চা বেশ বড় হয়ে উঠেছে তাকে সে লালন পালনও করে। ক্যাঙ্গারুর বাচ্চা যখন জন্মায় তখন আকারে খুবই ছোট থাকে, প্রায় 1 ইঞ্চির বেশি লম্বা হয় না। বাচ্চার গায়ের রং কি হয়? গোলাপি রঙের হয়। গোলাপি। জন্মানোর পরেই মা ক্যাঙ্গারু তাকে কি করে? তাকে পেটের থলির মধ্যে রেখে দেয়। বাচ্চা তখন নিজে কিছুই করতে পারে না। বাচ্চার বয়স 6 মাস হলে সে একটা কুকুরের বাচ্চার মতো বড় হয়ে ওঠে। থলির ভেতর থেকে তখন মাথা বার করে রাখে। মা যখন ডালপালা খায় গাছের, তখন সেই ডালপালা থেকে বাচ্চাও পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। বাচ্চা যখন মায়ের সঙ্গে সঙ্গে হাঁটতে ও কি বলেছে দৌড়তে শেখে, তখনও সে মায়ের পেটের উষ্ণ ও নিরাপদ থলিতে ঢুকে পড়তে চায়। যখনই কোনো বিপদের আশঙ্কা দেখা দেয় তখন কি করে? তখন মা ক্যাঙ্গারু বাচ্চা ক্যাঙ্গারুকে মুখে পুরে থলির মধ্যে ঢুকিয়ে নেয়। প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারু প্রায় 2 মিটার লম্বা হয়। সামনের পা দুটোয়
কি করে? সে থাবা আছে এবং আকারে ছোট। পেছনের পা দুটো খুব লম্বা ও শক্ত সমর্থ। পেছনের পা দুটোর জন্যই ক্যাঙ্গারু 3 থেকে 4.5 কি করে মিটার পর্যন্ত লাফ দিতে পারে। লাফাবার সময় বড় লেজের সাহায্যে ভারসাম্য বজায় রাখে। তাহলে ক্যাঙ্গারু সম্পর্কে আমরা জেনে গেলাম। ক্যাঙ্গারুর সামনের পা ছোট, পেছনের পা বড়, লেজের ওপর ভর দিয়ে শরীরের ভারসাম্য রাখে। আর পেছনের পা দুটো ভর দিয়ে সে কী করে? লাফায়। তার দু পায়ের মাঝখানে একটা থলি আছে, যেটা বুকের সামনে রয়েছে। থলির মধ্যে ছোট বাচ্চাকে পুরে রাখে, বাচ্চাকে সেখানে রেখে লালন পালন করে। আর মা ক্যাঙ্গারু যখন নিজে খায় তখন বাচ্চাকেও খাওয়ায়। কোনো কারণে বাচ্চা ভয় পেলে মায়ের সেই থলির মধ্যে এসে আশ্রয় নেয়, তাই তো? আর অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ। এই হচ্ছে আমরা গল্পটা থেকে বুঝলাম। এবার আমাকে প্রশ্ন কি করেছে দেখো। প্রশ্ন করেছে নিচের দেওয়া প্রশ্নগুলোর ঠিক উত্তরটি গোল দাগ দাও। 11তে প্রশ্ন আছে ক্যাঙ্গারু প্রধানত কোথায় পাওয়া যায়? আমরা গল্পটার প্রথমেই পড়েছি ক্যাঙ্গারু পাওয়া যায় ভারতে নয়, বাংলাদেশে নয়, আমেরিকায় নয়, সি অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। তাহলে এটাকে গোল করছি। পরের প্রশ্ন কি বলেছে? ক্যাঙ্গারু বিস্ময়কর প্রাণী। কারণ অর্থাৎ ক্যাঙ্গারু হচ্ছে খুবই অদ্ভুত একটা প্রাণী। কেন? সে জোরে লাফাতে পারে, সেটার জন্য মোটেই নয়। তার পেছনের পা দুটো সামনের পায়ের থেকে বড়, তেমনও কোনো কথা নেই। তার বাচ্চা বহন করার থলি আছে, সে বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করতে পারে, সবাই রক্ষা করে, প্রত্যেক মাই। তার পেছনের পা দুটো সামনের পায়ের থেকে বড়, এটার জন্য মোটেই নয়। ক্যাঙ্গারু বিস্ময়কর কেন? তার বাচ্চা বহন করা একটা থলি আছে। সি হচ্ছে আসল উত্তর। চলে এসো 13টায়। বাচ্চা ক্যাঙ্গারুর গায়ের রং কি? গোলাপি। এটাও হচ্ছে সি। এটাকে আমরা গোল করছি। 14 নম্বর কোশ্চেন, প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারু লম্বা হয় কত? প্রায় 2 মিটার। এটা কিন্তু আমরা পেয়েছিলাম, তা একে আমরা তাই গোল করছি। 2 মিটারের বেশি নয়, 2 ফুটও নয়, 3 থেকে 4.5 মিটারও নয়। 15 নম্বর প্রশ্ন কি বলেছে? লালন পালন শব্দের অর্থ কী? বহন করা একদম নয়, খাওয়ানো একদম নয়, সাবধান করা তাও নয়। বি বড় করা, এটা হচ্ছে আসল অর্থ। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি আছে? আমাদের বাংলা শেষ হয়ে গেল। পরের কোশ্চেন হচ্ছে গণিত। এবার আমরা কোশ্চেন পেপারটা একটু ছোটো করে দিই। গণিতের অনেক ছোটো ছোটো কোশ্চেন আছে, যেগুলো তোমাকে রাফে করতে হবে। প্রথমেই বলেছি উত্তরটা রাফে করে তারপরে কিন্তু এখানে গোল করবে, কোনো কাটাকাটি যেন না হয় এই কোশ্চেন পেপারে। আচ্ছা দেখো কি বলেছে প্রথম কোশ্চেনটা, ঠিক উত্তর নির্বাচন করো। কটা নাম্বার দিয়েছে? 907, 709, 970, 790। সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? খুব ভালো করে দেখো, নিজেরাই পারবে। 9 7-এর থেকে বড়, তাই 907 আর 970কে আমি ধরবো। 709 আর 790কে বাদ দিয়ে দিলাম। তাহলে 907 আর 97 70। 90 আর 97-এর মধ্যে কে বড়? নিশ্চয়ই 97, এটা বেশি বড়। অর্থাৎ 970, 970 হচ্ছে সবচেয়ে বড়, তাই গকে টিক মার্কিং করছি। ক্লিয়ার হলো? চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে? বলেছে 12, 10, 13, 16, 18, 20 এদের মধ্যে কোনটি বিজোড় সংখ্যা? বিজোড় মানে যেই সংখ্যা 2 দিয়ে ভাগ যায় না। তাহলে 2-এর ঘরের নামটাই দেখো, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। তাহলে এই প্রত্যেকটা সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, 2-এর ঘরের নামটাই আছে। একমাত্র 13, এই 13 সংখ্যাটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যায় না, তাই খ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর এটার। খকে গোল করলাম। ওকে, চলে এসো পরের কোশ্চেনটায়। পরের কোশ্চেনটা কি বলেছে? বলেছে দেখো ছবি দিয়েছে, প্রথমের খোপে 4টে বল, তারপরের খোপে 5টা বল, তারপরেরটায় 2টো, তারপরেরটায় কটা আছে? 7টা আছে। তাহলে এই সবচেয়ে বল কোথায় বেশি আছে? দেখো 4 নম্বর খোপটায়, তাই না? তাই তোমাকে প্রশ্ন করেছে উপরের কোনটিতে সবচেয়ে বেশি বল আছে। তাহলে ঘয়েরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ঘ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার পরেরটা কি বলেছে? পরের কোশ্চেনটা বলেছে 303, 313, 331, 133 এদের ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি ঠিক হবে? অর্থাৎ ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাও। আচ্ছা, খুব ভালো করে সংখ্যাগুলো দেখো এবারে। প্রথম সংখ্যাটা
তিন শূন্য তিন, তারপরে তিন এক তিন, তিন তিন তিন, আর এক তিন তিন, তাহলে এক তিনের থেকে ছোট, তাহলে 133কে আমি আগে নিচ্ছি। তারপরে দেখো এখানে তিনে শূন্য 30, তিনে এক 31, তিনে তিন 33। এই প্রথম দুটো সংখ্যা নিলে তাই হচ্ছে। তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে 30, তারপরে 31, তারপরে 33 আসবে। তাহলে সাজালে 133, তারপরে 303, তারপরে 313, তারপরে 333 আসবে। তাহলে দেখে নিই কোন উত্তরটা এখানে ঠিক হচ্ছে। 103 দিয়ে কোনটা শুরু হচ্ছে, 133 দিয়ে কোনটা শুরু হচ্ছে, এইটা শুরু হচ্ছে। অর্থাৎ আমার এই উত্তরটা ঠিক, গয়েরটা। 133, তারপরে 303, 313, 333, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। চলে এসো পরেরটা পাঁচেরটা কি বলেছে? পাঁচেরটা বলেছে 212 টাকার আম, 112 টাকার কলা, আর 222 টাকার পেয়ারা। এবার তোমাকে প্রশ্ন কি বলেছে? আম, কলা আর পেয়ারার মোট দাম কত? মোট মানে যোগ করছো, তা তিনটে সংখ্যাকে যোগ করছো। কাকে কাকে যোগ করছো? 212, 112 আর 222, এই তিনটে সংখ্যাকে তুমি যোগ করে নিচ্ছ। তো আম, কলা আর তোমার পেয়ারা যোগ করলে কত বেরোচ্ছে? যোগ করলে তোমার বেরোচ্ছে গিয়ে দেখো 5, তারপর হচ্ছে তোমার 4, তারপর হচ্ছে তোমার 6, 5 4 6, অর্থাৎ একেরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার, 546 টাকা। রাফে যোগ করো, যোগ করলে এই উত্তরটাই পাবে। আচ্ছা, চলে এসো পরের কোয়েশ্চেনটায়। কি বলেছে? রীতা দোকান থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে আনলো। এক প্যাকেটে 10টি বিস্কুট আছে, সেখান থেকে ভাইকে 4টি বিস্কুট দিল। নিচের কোনটি ঠিক হবে? তাহলে দুটো বিস্কুট কিনেছে, এক প্যাকেটে দুটো বিস্কুটের প্যাকেট কিনেছে। এক প্যাকেটে 10টা বিস্কুট থাকলে 2 প্যাকেটে বেশি থাকবে। আমরা এরকম জিনিস জানি, তোমরা নিশ্চয়ই স্কুলে পড়েছো। একটা বলে অনেকগুলো বের করতে দিলে গুণ হয়, তাহলে 2 গুণ 10 হচ্ছে। তারপরে কি হচ্ছে? সেখান থেকে সে ভাইকে 4টি বিস্কুট দিয়ে দিচ্ছে, মানে কমে যাচ্ছে, তাহলে 4টা বিয়োগ করতে হচ্ছে। তাহলে 2 গুণ 10 বিয়োগ 4টাতে আছে, তাই না? গুণ হচ্ছে 2 গুণ 10, তারপরে বিয়োগ 4 হয়ে গেল। চলে এসো পরের কোয়েশ্চেনটায়। দেখো কতগুলো ঘড়ির ছবি দিয়েছে, 1টা 2টো 3টে 4টে ঘড়ি। এবার বলেছে তোমাকে কোন ঘড়িতে 6টা বাজে। এবার আমরা কি জানি? আমরা জানি 6টা বা যে কোনো পার্টিকুলার একটা ঘন্টা বললে ঘন্টার কাঁটা সেই ঘরে থাকে, আর মিনিটের কাঁটা 12টার ঘরে থাকে। তাহলে এখানে ভালো করে তাকিয়ে দেখো, ঘন্টার কাঁটা 6-এর ঘরে আছে, আর মিনিটের কাঁটা আছে 12-র ঘরে। তাহলে 3 নম্বরটা হচ্ছে সেই উত্তরটা, যেখানে যেই ঘড়িতে 6টা বাজে। বাকিগুলো একদমই হবে না, কারণ এটা 6টা 15, তারপরটা হচ্ছে তোমার 3টে, তারপরটা হচ্ছে 9টা বাজে। তাহলে আমার কোন ঘড়িটা ঠিক? না, 6টা বাজে হচ্ছে 3 নম্বর ঘড়িতে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তাহলে গয়েরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ক্লিয়ার হলো? চলে এসো পরের কোয়েশ্চেনটায়। 8এরটা কি বলেছে? বলেছে কি যে ছবি দিয়েছে, কোন ছবিতে ঠিক 2টি ত্রিভুজ আছে? 1-এর ছবিতে 2টো ত্রিভুজ, 2-এর ছবিতে 4টে ত্রিভুজ, 3-এর ছবিতে কোনো ত্রিভুজই নেই, পুরো বর্গক্ষেত্র। 4-এর ছবিতে এখানে কিন্তু 3টে ত্রিভুজ আছে, একটা বড় ত্রিভুজ আর তাকে অর্ধেক করলে 2টো ত্রিভুজ। তাহলে 4টাও হবে না, 3 তো হবেই না, 2ও হবে না। তাহলে উত্তর হবে কোনটা? 1। কোন ছবিতে 2টো ত্রিভুজ? না, 1-এ। তাহলে কয়েরটা হচ্ছে একদম ঠিক উত্তর। 8-এর ক হচ্ছে একদম ঠিক, এটা গোল করছো। চলে এসো পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন কি বলেছে? কোন সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য? 3-এর ঘরের নামটা মুখে মুখে মুখস্থ করে বলো। যারা একদম 3 11, 3 12, 3 13 পর্যন্ত জানো, তারাই দেখবে যে মোটামুটি 3 দিয়ে 22 কখনো ভাগ যায় না। 3 7 21, 1 অবশিষ্ট থাকবে। 3 দিয়ে 40কে ভাগ করলে তোমার 10 বেরোচ্ছে, 3 তিরিককে 9, অর্থাৎ ভাগশেষ থেকে যাচ্ছে, মিলছে না। 3 7 21 বললে 3 দিয়ে পুরো 21টা বিভাজ্য হচ্ছে। 3 দিয়ে 23কে ভাগ করলে 3 7 21 বলে বসছে, 2 একটা ভাগশেষ থাকছে। তাহলে একমাত্র 21টাই 3 দিয়ে বিভাজ্য। তাহলে গ হচ্ছে সঠিক উত্তর, গয়ে গোল করছো। ক্লিয়ার হলো? চলে এসো 10-এ। একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘোরে কতবার? 10 বার, 24 বার, 12 বার, 2 বার। এবার একটা দিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা, তাই তো?
তাহলে 24 ঘন্টায় মিনিটের কাঁটাকে 24 বার ঘুরতে হয়, অর্থাৎ এক একটা ঘন্টা পুরো একবার করে ঘুরে আসলেই 1 ঘন্টা কমপ্লিট হয়। তাহলে 24 বার ঘুরলেই 24 ঘন্টা কমপ্লিট হবে, একটা দিন সম্পূর্ণ হবে। তাহলে একদিনে মানে 24 ঘন্টায় যেহেতু একদিন, তাই একদিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘুরে কতবার, না আমি উত্তর দেব গয়েরটা 24 বার। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। আচ্ছা, চলে এসো 11টা। তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে 2টি সন্দেশ তুমি কি করেছো, ভাইকে দিয়েছো। তোমার কাছে কতগুলো সন্দেশ রইলো? তুমি ক বাক্স কিনেছো? 3 বাক্স সন্দেশ, প্রতি বাক্সে 5টা করে, তাহলে 3 5 15। গুণ করছো 15 থেকে, এবার তুমি কি করছো, সেখান থেকে 2টো সন্দেশ ভাইকে দিচ্ছ, তাহলে 15 থেকে 2 দিয়ে দিলে বিয়োগ হচ্ছে, তাহলে 15 থেকে 2 বিয়োগ হলে হচ্ছে 13। প্রয়োজনে তোমরা অঙ্কগুলো রাফে করছো, করে বের করছো। তাহলে দেখো 13 উত্তরটা কোথায় আছে, খতে আছে, তাই না? বাকিগুলোতে আছে 1, 7-এরও 3, একটাও ঠিক নয়। তাহলে খয়েরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে 13তে আমরা গোল করছি, হয়ে গেল। চলে এসো পরের অঙ্কটায়। পরের অঙ্কটা কি বলেছে, না একটা চেয়ার যার দাম 957 টাকা, একটা টুল যার দাম হচ্ছে বা টেবিল যার দাম 975 টাকা। এবারে কি বলেছে, তোমার বাবা দোকান থেকে একটি চেয়ার এবং একটি টেবিল কিনলেন, তাহলে খরচ কত হলো? এবার দুটো জিনিসই কিনেছে, এবার খরচটা তোমাকে বের করতে গেলে কি হবে, মোট কত খরচ হলো, অর্থাৎ খরচটা তোমাকে মোট করেই বের করতে হচ্ছে, তোমাকে কি করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। তাহলে তুমি দুটো সংখ্যাকে যোগ করো, 975 আর 957কে যোগ করলে কত আসবে? উত্তরটা ঠিক হচ্ছে কয়ের উত্তরটা। তাহলে 12-র কয়েরটা হচ্ছে 1932 টাকা। এটা হচ্ছে একদম সঠিক উত্তর। আমি তো মুখে মুখে করে নিলাম নিজে বুঝে বুঝে, তোমাদের তো সেটা হবে না, তোমরা এখনও ছোট আছো। তাই তোমরা কি করবে, তাই তোমরা অবশ্যই অঙ্কটাকে খাতায় করে নিয়ে তারপরে উত্তরটাকে গোল করবে, ঠিক আছে? চলে এসো পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটা কি বলেছে, ট্রেনের একটি কামরায় 133 জন যাত্রী আছে। খুব ভালো কথা। যখন ট্রেনটি পরের স্টেশনে থামলো তখন 23 জন যাত্রী নেমে গেল মানে কমে গেল। তাহলে কমে গেলে কি বিয়োগ করব, তাহলে ওই কামরায় কতজন থাকবে, 133 থেকে যদি আমি 23কে বিয়োগ দিই তাহলে আমি পাবো কিন্তু 110, আর বাকি একটা সংখ্যাও পাবো না। তাই এই ক্ষয়েরটা হচ্ছে একদম সঠিক উত্তর। ক্ষয়ে আমি গোল করছি, 133 থেকে 23কে বিয়োগ করে আমি 110 পাচ্ছি। ক্লিয়ার হলো? চলে এসো পরের অঙ্কটা। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এটা তোমরা সবাই জানো, এটা কোনো যোগ বিয়োগের ব্যাপার নেই, জানা কথা। 3 অঙ্কের বড় সংখ্যা 3টে নয়। খপাং করে ঘয়েরটাতে গোল করে দাও, হয়ে গেল। চলে এসো পরের অঙ্কটা। কি বলেছে, না এবছর মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। অমূল্য তার বন্ধুরা তাদের স্কুলে কটা লাগিয়েছে, 121টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। কারা কতগুলো বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে? দেখো আগে দেখলে সংখ্যাটা দেখো 171, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 121। তাহলে 12 থেকে 17 বড়, তাই না? তাহলে তুমি বুঝতেই পারছো মিতা তার বন্ধুরা বেশি লাগিয়েছে। এবার কত বেশি, বেশি বা কম আমরা কি করে বের করি, আমরা বিয়োগ করে বের করি। তাহলে 171 থেকে 121কে বিয়োগ করলে হচ্ছে কত জানো, হচ্ছে 50। তোমরা বিয়োগটা নিজেরা কিন্তু করো প্লিজ। আমি উত্তর বলছি, আমারটা শুনে শুনে গোল করলে শিখতে পারবে না। বুঝে নিচ্ছ যে ম্যাম বোঝাচ্ছে, এবার নিজেরা ভিডিও বন্ধ করে নিজেরা একা একা সলভ করবে বুঝে নেওয়ার পরে। তাহলে 171 থেকে 121 বিয়োগ করে 50টি চারা গাছ পাচ্ছ। তাহলে মিতা ও তার বন্ধুরা 50টি চারা গাছ বেশি লাগিয়ে, কয়েকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কয়ে আমরা গোল করে দিচ্ছি, হয়ে গেল। চলে এসো পরের অঙ্কে। 16টা কি বলেছে, 16টা বলেছে রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে 3টে করে বই দেওয়া হলো, মোট 456টি বই দেওয়া হয়েছে। তাহলে কতজন ছাত্র বই পেয়েছে, তাই না? বলেছে কতজন ছাত্র বই পেল, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এতগুলো বই আর প্রত্যেকে পাচ্ছে 3টে করে বই, তাহলে এটা কী করতে হবে, ভাগ করতে হবে। 3 দিয়ে 456কে তুমি ভাগ করছো, তুমি রাফে ভাগ করো, ভাগ করলে কত বেরোবে, বেরোবে হচ্ছে তোমার এই 152। এটা হচ্ছে উত্তর। 3 দিয়ে প্রথমে 3 একে 3 বলে 4-এর নিচে বসাচ্ছ, 4 থেকে 3 বিয়োগ করে 1 পাচ্ছ, 5কে নামাচ্ছ, তাহলে 15 হলো। 3 5-এ 15 বলে 15টা মিলে গেল। 6কে নামালে আবার 3 দুগুণে 6 করলে, এভাবে তুমি ভাগ অঙ্কটা করছো। তাহলে ঘ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। ক্লিয়ার হলো? চলে এসো পরের অঙ্কটায়। 17-এর অঙ্কটা দেখো। 17তে
প্রথমে ছবি আছে 7টা কিউ, তারপরে 5টা কিউ, তারপরে 3টে কিউ। এটা কিন্তু প্রশ্নে ভুল আছে, কটি তারা হবে না, কটি কিউ হবে। 7, 5, 3, তাহলে 3-এর নিচে কে আছে? 3-এর নিচে আছে 1, অর্থাৎ 1, 3, 5, 7। এই প্রত্যেকটা সংখ্যা দেখো বিজোড় সংখ্যা, যেগুলো 2 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে তুমি এই ফাঁকা জায়গাটায় একটা কিউ ছবি আঁকছো। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে একটা করে ঘর এখানে জাম্প হয়েছে। তাহলে কোন উত্তরটা হচ্ছে? উত্তরটা হচ্ছে গ, অর্থাৎ আমার ওই সাদা ফাঁকা জায়গাটায় একটি কিউ বসবে। হয়ে গেল। আবার চলে আসি আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা কি প্রশ্ন? হচ্ছে আমাদের পরিবেশের প্রশ্ন। তাহলে পরিবেশের প্রশ্নে প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে জল বাঁচাতে নিচের কোন কাজটা করা উচিত নয়? যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করবে, নাকি ফুল গাছের গোড়ায় কাঁচা আনাজ ধোয়া জল দেবে, নাকি জলের কল খুলে রেখে দেওয়া, নাকি বৃষ্টির জল ধরে রেখে সেই জলে স্নান করা? একমাত্র গয়েরটাই হচ্ছে সেই উত্তর, যেটা করলে কি হয়, যে জল আমরা নষ্ট করি। 2-এর কি বলেছে? নিচের বাড়ির একটা মানচিত্র দেওয়া আছে, বাড়ির কোন দিকে ফুলের বাগান আছে। এবার দেখো মানচিত্রটা বুঝে নাও। ফুল বাগানের চিহ্ন দিয়ে দিয়েছে, পুকুরের চিহ্ন দিয়েছে, দরজার চিহ্ন দিয়েছে, সিঁড়ির চিহ্ন দিয়েছে, বারান্দা, শোবার ঘর, রান্নাঘর, খাবার ঘর, বাথরুম, সব কিছু চিহ্ন দিয়ে দিয়েছে কোনটা কি কি। তাহলে আমি এখানে দেখে নিচ্ছি, আমার এই যে এটা দিয়েছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা আমি দেখে নিলাম। আমার বাঁ হাত পশ্চিম, ডান হাত পূর্ব, উপরটা উত্তর, নিচেরটা দক্ষিণ। তাহলে এই ঘরের ছবি অনুযায়ী আমার বাগানটাকে আমি কোন দিকে দেখতে পাচ্ছি? ঘরের ছবি অনুযায়ী বাগানটিকে কিন্তু আমি পশ্চিম দিকে পাচ্ছি, তাই না? এই যে গাছের পাতাগুলো পশ্চিম দিকে আছে, তাহলে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে পশ্চিম দিকে। ক্ষয়েরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। চলে এসো পরের কোশ্চেনে কি বলেছে? শীতকালে কোন ধরনের পোশাক পরলে আরাম পাবো? খুব ভালো কথা, দেখতেই পাচ্ছি এখানে কোন পোশাকটা হবে না, ঘয়েরটা হবে। এটা একটা মোটা জ্যাকেট, যেটা আমরা শীতকালে পরি। তাহলে এটাতে আমরা গোল করছি। চলে এসো পরের প্রশ্নে। ভূমিকম্প প্রবণ অঞ্চলে কোন ধরনের বাড়ি থাকলে সুবিধা হয়? খড়ের ছাউনি? কখনোই না। কাঠের বাড়ি? একদম তাই। কাঠের বাড়ি ভূমিকম্পতে ভেঙে গেলে মানুষ আহত হয় না, কিন্তু টিনের চাল মাটির বাড়িতে আহত হয়, পাকা বাড়িতেও আহত হয়। তাহলে ক্ষয়েরটা হচ্ছে একদম সঠিক উত্তর, একে গোল করছি। চলে এসো পরের কোশ্চেনে। কি বলেছে? নিচের কোনটির সাহায্যে রান্না খুব তাড়াতাড়ি হবে? দুটোই উনুনের ছবি পরপর, তারপর হচ্ছে তোমার এক ধরনের গ্যাস স্টোভ, তারপর একটা হচ্ছে তোমার এটার থেকে সবচেয়ে তাড়াতাড়ি কোনটাতে হবে না, গ্যাস ওভেনে। তাহলে ঘয়েরটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। চলে এসো পরের কোশ্চেনটা। 6টা কি বলেছে? পথে যেতে যেতে তোমার খুব তেষ্টা পেয়েছে, তোমার কাছে কিংবা আশেপাশের কোথাও জল নেই, রাস্তার ধারে তুমি কি দেখতে পেলে? ফলের দোকানে নানা রকম ফল দেখতে পেলে। তেষ্টা মেটাতে তুমি কোন ফলটা সবচেয়ে আগে কিনবে? কোনটা কিনবে? আপেল না আখরোট না খেজুর না ডাব? অবশ্যই তুমি ডাব খাবে, ডাবের জল খেয়ে তেষ্টা মেটাবে। তাহলে ঘ হচ্ছে একদম সঠিক। 7এরটা কি বলেছে? তোমার ইন্দ্রিয়গুলো নানানভাবে বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয়, সেটা আমরা জানি। ইন্দ্রিয় উদ্দীপনার বিষয়ে যে জোড়াটি যথাযথ নয়, দেখো নয়টা অনেক গোল বড় করে দিয়েছে, যথাযথ নয় সেটাকে তুমি কি করবে? সেটাকে তুমি বেছে নেবে, চিহ্নিত করো। অর্থাৎ যেই ইন্দ্রিয়ের সঙ্গে যেই উদ্দীপনাটা সঠিক হলো না, ভুল, সেটাকেই তুমি বেছে নেবে। খুব গরমে শরীরে অনেক ঘাম হয়, এটা একদম ঠিক। হঠাৎ চোখে আলো পড়লে চোখ আমাদের বুজে যায়, এটাও ঠিক। খুব মিষ্টি খাবার খেলে জিভ জ্বালা করে, এটা একদম ভুল। মিষ্টি খেলে আমরা মুখে ভীষণ আরাম পাই। আর কি, ঘয়েরটা অনেকক্ষণ খুব জোরে আওয়াজ শুনলে আমাদের সত্যি কষ্ট হয়, কান ঝালাপালা করে। তাহলে গয়েরটা হচ্ছে একদম সঠিক উত্তর। যে চলে এসো 8-এ। রাস্তায় চলার সময় কোন কাজটা করা নিরাপদ নয়? ফুটপাত থাকলে ফুটপাত দিয়ে হাঁটা, এটা একদম ঠিক। রাস্তা পেরোতে হলে আগে দুদিক দেখে নেওয়া, এটাও একদম ঠিক। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরোনো, এটা একদম ভুল, তাহলে এটা নিরাপদ নয়। আর রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোনো, এটাও আমাদের উচিত। তাহলে মোবাইলে কথা বলতে বলতে যাওয়া, এটা একদম ঠিক নয়। গয়েরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে ঠিক জোড়া কোনটা? ফুলকপিকে ফুল বলা হচ্ছে, গাজরকে কাণ্ড বলা হচ্ছে, পেঁয়াজকে ফল বলা হচ্ছে, লাউকে ফল বলা হচ্ছে। তাহলে এখানে কোনটা ঠিক? পেঁয়াজ ফল নয়, এটা তাহলে ভুল। লাউ ফল নয়, এটাও ভুল। ফুলকপি ফুল, এটাকে আমরা ফুল বলতে পারি। পেঁয়াজ কাণ্ড নয়, গাজর কাণ্ড নয়, গাজর হচ্ছে কি মূল। তাহলে গাজর মূল, পেঁয়াজ সবজি, লাউ সবজি, ফুলকপি ফুল, এই জোড়াটি
ঠিক, তাহলে কয়েকটাতে গোল করে দিচ্ছি। চলে এসো পরেরটায়। তোমাদের ঘরে অনেক পুরনো খবরের কাগজ আছে, জমে গেছে। কি করলে পরিবেশ দূষিত হবে না, তোমার ঘর খালি হয়ে যাবে? আর কি হবে, নতুন কাগজ তৈরি করার ব্যবস্থাও করা যাবে। অর্থাৎ খবরের কাগজ তুমি কি করলে পরিবেশ দূষিত হবে না? কাগজ জ্বালিয়ে রান্না করলে পরিবেশ দূষিত হবে, কাগজকে কুচিয়ে ডাস্টবিনে ফেললে পরিবেশ দূষিত হবে। পুরনো খবরের কাগজের দোকানে তুমি যদি বিক্রি করো, তোমার কাগজ ঘর থেকে চলে যাবে, ঘর খালি হবে, দোকানদার সেই কাগজ থেকে নতুন করে ঠোঙা বানাবে, সেটা আবার নতুন করে কাজে লাগবে, পরিবেশও দূষিত হবে না। তাহলে আমার গয়েরটা হবে একদম সঠিক উত্তর, কাগজের ঠোঙা তৈরি করা। আমরা কাগজের ঠোঙা তৈরি করলে সে তো আমার ঘরেই থেকে যাবে, ঘর খালি হবে না। তাহলে গয়েরটা হচ্ছে সঠিক উত্তর। চলে এসো 11টায়। ছবিতে দেখা যাচ্ছে একটি মাটির বাড়ি তৈরি হচ্ছে। বাড়ির চাল ছাওয়ার জন্য প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এমন কোন উপাদানটি ব্যবহার করা হচ্ছে? অর্থাৎ ছবি দেখে তোমাকে বলতে হবে কোন উপাদানটা এখানে ব্যবহার করা হচ্ছে। তোমাকে ছবিতে দিয়েই দিয়েছে, তুমি বুঝতেই পেরে যাচ্ছ। এটা টিন, খড়, ইট, গাছের পাতা। তাহলে এখানে দেখছি ছবিতে খড় ব্যবহার করা হচ্ছে, খড়ে তুমি টিক মার্কিং করছো। 12টা কি বলেছে দেখো, তোমার বন্ধু সুজয়ের পরিবার বৃক্ষটি নিচে দেওয়া হলো। রেখাচিত্রটি পর্যবেক্ষণ করো, করে নিচের প্রশ্নটির উত্তর দাও। খুব ভালো করে ছবিটা দেখো। ঠাকুরদা ঠাকুমার ছেলে হচ্ছে বাবা আর কাকা, সুজয় তাদের ছেলে। এবার সুজয়ের কাকার একটা মেয়ে হয়েছে, বলেছি কি সুজয়ের কাকা বিয়ে করেছে, তার একটি মেয়ে হয়েছে। তাহলে সুজয়ের বাবা বাচ্চা মেয়েটির কে হবে? কে হবে? বাবা একদমই হবে না। দাদা, সুজয় নিজেই দাদা হবে সেই বাচ্চা মেয়েটির। কে হবে না, সুজয়ের বাবা সেই বাচ্চা মেয়েটির জেঠু হবে। আর দাদু কে হবে? বাচ্চা মেয়েটির দাদু হবে গিয়ে তার ঠাকুরদা। তাহলে আমরা গয়ে টিক মার্কিং করছি, ঠিক আছে? জেঠু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। চলে এসো পরের ছবিটায়। পরের ছবিটা দেখো, একটা ছবি দিয়েছে, বলেছে কি সবিতা প্রতিদিন সকাল 7টায় কাজে যায়। পোশাক দেখে বলো তো সবিতা কোথায় কাজ করে? এটা পুলিশ স্টেশন নয়, এটা বিদ্যালয়ও নয়, এটা ব্যাংকও নয়, এটা কি হাসপাতাল। কারণ সবিতার পরনে আছে নার্সের ড্রেস, আর দেখো হাসপাতালের এই প্লাস চিহ্নটা রয়েছে, তাই না? তাহলে আমার গয়েরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, আমি গতে টিক মার্কিং করছি। এবার 14 নম্বর কোশ্চেনে কি বলেছে, তোমার বন্ধু তার মায়ের সঙ্গে ডাকঘরে যাবে, বাড়ি থেকে বেরিয়ে সে পূর্ব থেকে গেল প্রথমে কোথায় না পাড়ার পড়বে মাঠ, এরপরে সে গেল কোথায়? এরপরে সে গেল উত্তরে, সেখানে পড়বে হচ্ছে তোমার ক্ষেত, তারপরে সে যাবে ডাকঘরে পৌঁছবে। কোন দিকে গেলে ডাকঘরটা পাবে, এটা তোমাকে প্রশ্ন করেছে। তাই এই উত্তরটা করতে গেলে কিন্তু তোমাকে আগে ছকটা ভালো করে দেখে নিতে হবে। এরকম প্রশ্ন কিন্তু তোমরা আবার এমসিকিউতে পাবে, তাই এটা কিন্তু ভালো করে বুঝে নাও। তাহলে প্রথমে ছবিটা দেখে নাও, কোনটা বাড়ির চিহ্ন, কোনটা পাকা রাস্তা, কোনটা কাঁচা রাস্তা, কোনটা গাছ, কোনটা ক্ষেত, কোনটা মাঠ, কোনটা ডাকঘর। ক্ষেত হচ্ছে স্কোয়ার, মাঠ হচ্ছে এরকম ডিমের মতো, আর ডাকঘরটা দিয়েই দিয়েছে দেখো, এই হচ্ছে ডাকঘরের সিম্বল। উপরে ত্রিভুজ, নিচে স্কোয়ার। তাহলে আমার ডাকঘরটা কোন দিকে আছে? ডাকঘরটা কিন্তু আমার বাঁ হাতের দিকে আছে ছবিতে। এবার আমার বন্ধু তার বাড়ি থেকে এখান থেকে বেরিয়েছে মায়ের সাথে, বেরিয়ে সে প্রথমে কোথায় গেছে? প্রথমে সে গেছে মাঠে। তাহলে মাঠটা হচ্ছে তার কোন দিকে পড়েছে? মাঠটা তার পড়েছে গিয়ে বলেছি কি পূর্ব দিকে, পূর্ব দিকে মাঠ। এবার মাঠ থেকে সে গেছে কোথায়? উত্তর দিকে। ওপর দিকে হচ্ছে উত্তর দিক তোমার ছবি অনুযায়ী। এই যে তোমার বাঁ দিক পশ্চিম, ডান দিক পূর্ব, ওপর দিক উত্তর, আর নিচের দিক হচ্ছে উত্তরের নিচে হচ্ছে দক্ষিণ। তাহলে সে এবার উত্তর দিকে গিয়ে কি পেয়েছে? ক্ষেত পেয়েছে। এবার ক্ষেত থেকে সে যদি এবার কোন দিকে যাবে? সে যদি এবার পশ্চিম দিকে যায় তবে সে ডাকঘর পাবে, তাই না? ডাকঘর হিসেব মতো পশ্চিম দিকে পড়ছে। তাহলে তুমি কোন উত্তরে টিক মারছো? তুমি উত্তরে টিক মারছো হচ্ছে ক্ষয়েরটা, অর্থাৎ পশ্চিম দিকে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হলো। পরের কোশ্চেনে কি বলেছে? পরের কোশ্চেনে বলেছে নিচের কোন ক্রমে তোমার ছায়ার দৈর্ঘ্য বড় থেকে ক্রমশ ছোট হয়ে যাবে? অনেকগুলো সময় দিয়েছে, সকাল 10টা, দুপুর 12টা থেকে বিকেল 4টে, সকাল 7টা থেকে, সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে, সকাল 10টা, দুপুর 2টো থেকে বিকেল 4টে, দুপুর 12টা থেকে দুপুর 2টো, বিকেল 4টে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত 4টের সময় কিন্তু ছায়া ছোট থাকে না, বড়ই থাকে। সকাল 7টা থেকে দুপুর 12টার মধ্যে
মধ্যে ছায়া বড় থেকে ছোট হয়ে যায়। 12টার সময় ছায়া থাকে একদম পায়ের তলায়, আর সকাল 10টা থেকে বিকেল 4টেতেও আর দুপুর 12টা থেকে বিকেল 4টেতেও কিন্তু ছায়ার দৈর্ঘ্য কিন্তু 4টের সময় বড় থাকে। তাহলে আমার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হবে কি খয়েরটা, অর্থাৎ খকে আমি গোল করছি। তাহলে 15 খ হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো প্রত্যেকটা প্রশ্নের উত্তর, কোনো অসুবিধা হয়নি। তাহলে এবার কি করছো, এবার নিজেরা ভিডিওটা বন্ধ করছো, করে একা একা সলভ করছো। আর খুব পরিষ্কার করে করছো। অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা নিও।